Hello everyone, this is Sarmishta. Welcome to your channel Keep Learning, where learning becomes easy and enjoyable. So তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজ আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে চেঞ্জ করব। যত রকমের রুল পসিবল আমি সব রুলসগুলোকেই তোমাদের সামনে নিয়ে আসবো, প্রত্যেকটা রুলসকেই ভালোভাবে এক্সপ্লেন করব। তার আগে চলো আমরা দেখে নিই যে এভরিডে আমরা কি ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ইউজ করি। একটা ক্লিপ তোমাদের জন্য। Open your book. Turn off the light. Please give me the pen. তোমরা দেখলে যে আমরা ডেইলি বেসিসে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অনেকভাবে ইউজ করি, আমি বেশি ব্যবহার করি এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে। তো আজ আমরা শিখব যে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করা যায়। চলো শেখা যাক। দেখো এবারে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করা হয়। আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে ডেলি আমাদের এভরিডে লাইফে কিভাবে ইউজ করি, আমরা সেটা কিন্তু দেখলাম। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কাউকে কিছু অর্ডার করি, কিছু কমান্ড করি, কিছু ইনস্ট্রাকশন দিই, বা কাউকে অ্যাডভাইস দিলাম, কাউকে রিকোয়েস্ট করলাম, সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তার স্ট্রাকচার এমনি হয়, ভার্বটা আগে থাকে, দেন অবজেক্ট থাকতে পারে বা আদার ওয়ার্ড থাকতে পারে, বাট এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকে না, এখানে ফুল স্টপ থাকে। সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আমি দেখো ক্যাটাগরি ওয়াইজ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই রকমের তোমাদেরকে নাম্বার 1, 2, 3, 4 এইভাবে রুলে আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো। দেখো ফার্স্ট ক্যাটাগরি আমি ভাগ করেছি কমান্ড অ্যান্ড অর্ডার উইথ অবজেক্ট। এমন কিছু সেন্টেন্স যেগুলোর মাধ্যমে আমরা তো কাউকে অর্ডার দেব অ্যান্ড সেখানে কিন্তু অবজেক্টের উপস্থিতিও থাকবে, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করব তার রুলটা দেখো আমি পাশে লিখেছি। দেখো সেই সেন্টেন্সগুলো আগে সেন্টেন্সটা পড়বে। এখানে আমরা আগে পড়ি যে ফিড দ্য হাংরি ডগ। হাংরি ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার খাওয়াও। তাহলে এখানে কাউকে আদেশ দেওয়া হচ্ছে ফিড, এখানে ভার্ব, তার ভার্বের পরে কাকে খাওয়াবো? হাংরি ডগকে খাওয়াবো। তাহলে অবজেক্ট আছে মানে এই রুলটা ফলো হবে। কি হবে? আমরা আগে লেট লিখবো, তারপরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে লিখবো, বি লিখবো, তারপরে V3 লিখবো, যে ভার্বটা দেওয়া আছে তার V3 লিখবো। আমি দেখো এখানে একটা করে দিয়েছি। এবারে দেখো লেট, যেহেতু ফিড দ্য হাংরি ডগ আমরা দেখলাম, ফিডের পরে আমাদের অবজেক্ট আছে, সেই জন্য আমরা আগে লেট লিখলাম, তারপরে দ্য হাংরি ডগ এটাকে নিয়ে এসেছি, রুল অনুযায়ী আমরা বি বসালাম, এবারে V3 বসাবো। ফিডের হচ্ছে গিয়ে V3 কি হবে? ফেড, FED লিখলাম। তাহলে আমাদের কিন্তু এটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল। নেক্সট এক্সাম্পলটা তোমরাও করার চেষ্টা করবে। কমপ্লিট দ্য প্রজেক্ট টুডে, বলা হচ্ছে আজকেই প্রজেক্টটা কমপ্লিট করো। এটাও কাউকে কমান্ড বা অর্ডার দেওয়া হচ্ছে। কি কমপ্লিট করতে বলা হচ্ছে? দ্য প্রজেক্টটাকে, মানে অবজেক্ট আছে, তাহলে এই রুলটাই মেনে আমাদের আনসারটা হবে। আমরা রুলে কি শিখলাম? লেট লিখবো, যে অবজেক্ট আছে, শুধু যে অবজেক্ট, টুডে কিন্তু এখানে অবজেক্ট নয়, টুডে অবজেক্ট নয়, কারণ কি বা কাকে দিয়ে আনসার করলে আমরা এটা পাচ্ছি না। টুডে আজ করতে হবে, এটা একটা অ্যাডভার্ব কিন্তু, হ্যাঁ, কিন্তু এটা অবজেক্ট নয়। আচ্ছা এবার দেখো লেট, তাহলে শুধু অবজেক্টটাকেই আমরা আনবো, দ্য প্রজেক্ট রুল বলছে বি লেখো, বি লিখবো, তারপরে যে ভার্বটা আছে তার 3 নম্বর ফর্ম লেখো, কমপ্লিটেড। এবারে এই যে আছে টুডেটাও লিখে দেবো শেষে, হয়েছে? খুব ইজি। তাহলে দেখো ফার্স্ট রুল তোমরা কিন্তু শিখে গেলে। তাহলে কি শিখলে? যে কমান্ড অ্যান্ড অর্ডার উইথ অবজেক্ট থাকলে তারা সেই সেন্টেন্সগুলোকে আমরা লেট অবজেক্ট বি লিখবো, V3 লিখে ভয়েস চেঞ্জ করব। নেক্সট দেখো নাম্বার 2 রুলস কি বলছে? কমান্ড অ্যান্ড অর্ডার থাকবে বাট উইদাউট অবজেক্ট থাকবে। এমন কিছু সেন্টেন্স যেখানে কমান্ড তো বোঝাবে, অর্ডার তো বোঝাবে, কিন্তু সেখানে অবজেক্টের উপস্থিতি থাকবে না। সেখানে তোমাদের কিন্তু সেন্স বুঝতে হবে যে কি সেন্সে ইউজ হয়েছে। এবারে দেখো তাহলে যেখানে তোমরা দেখবে যে কমান্ডের অর্ডার বোঝাচ্ছে কিন্তু অবজেক্ট থাকবে না, সেখানে তোমরা কি লিখবে? প্রথমে ইউ আর অর্ডার টু লিখবে,
তারপরে যা আছে ভার্বের পরে রেস্ট অংশটা তোমরা লিখে দেবে। গো হোম, বাড়ি যাও, কাউকে অর্ডার দেওয়া হচ্ছে, তাহলে গো হোম। তাহলে আমরা কি বললাম, এখানে তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি না, অবজেক্ট নেই, তাহলে আমরা কি লিখবো, ইউ আর অর্ডার, ইউ আর ordered to go home। এবার তোমরা এটার আনসার বলো। রান ফার্স্ট, তাড়াতাড়ি দৌড়াও। তাহলে তাড়াতাড়ি দৌড়াও এখানে কি অবজেক্ট আছে? দেখবে তো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তো আছে কি অবজেক্ট? নেই, অবজেক্ট নেই কিন্তু। হ্যাঁ, তাহলে রান ফার্স্ট, তাহলে এটাও আমরা কিভাবে লিখবো, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। তোমরা কিন্তু এই রুলসগুলো যেগুলো লিখছি খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি একের পর এক। তোমরা ভিডিওটা পোজ করে তোমরা নিজেদের খাতাতেও নোট ডাউন কিন্তু করে নিতে পারো, তোমাদের পরে কিন্তু সুবিধা হবে। আমি যে স্টুডেন্টদের পড়াই তাদের তো বারবারই বলি যে খাতায় নোট ডাউন করতে, তাদের কিন্তু একটা গ্রামার খাতা পার্সোনাল তাদের থাকে, সেই গ্রামার খাতাতে তারা নোট ডাউন কিন্তু করে রাখে। তাহলে দেখো, এটা যাতে তাদের বুঝতে অসুবিধা হয়, কারণ আমরা শিখি তারপর তো ভুলেও যাই, তো পরে তোমাদের সেই খাতাটা থাকলে কিন্তু তোমাদের নিজের হাতের লেখা তো তোমাদের কিন্তু বুঝতে আগে বেশি সুবিধা হবে, যেহেতু তোমরা ওটা বুঝে নিয়েছো। একবার তোমরা পড়লে আরেকবার তোমরা বুঝে নেবে। এবার দেখবে আমি দেখো লিখেছি রিকোয়েস্ট, 3 নম্বর রিকোয়েস্ট। এমন এমন কোনো সেন্টেন্স যার মাধ্যমে তোমরা বুঝবে যে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে তোমরা ওই সেন্টেন্সটার কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করবে। তাহলে রিকোয়েস্ট থাকলে কি করবে, দেখো রিকোয়েস্ট, আচ্ছা রিকোয়েস্ট যে করছি সেইটা বুঝবো কি করে? দেখো কোনো ওয়ার্ডের আগে, সরি কোনো সেন্টেন্সের আগে যদি কাইন্ডলি দেখতে পাও, কোনো সেন্টেন্সের আগে যদি প্লিজ দেখতে পাও, সেটা ভাববে যে কাউকে তুমি অনুরোধ করছো, রিকোয়েস্ট করছো। সেখানে তাহলে তোমরা কি লাগাবে, ইউ আর রিকোয়েস্টেড টু লিখবে, তারপরে বাদ বাকি প্লাস লিখো। দেখে আমি একটা স্টার মার্ক দিয়েছি, মানে বাদ বাকি যা আছে, মানে দেখবে মনে রাখবে কিন্তু এই কাইন্ডলি প্লিজ এই শব্দগুলো কিন্তু হবে না, টু লেখার পরে ভার্ব থেকে রেস্ট অংশটা। এবার দেখো কাইন্ডলি ওপেন দ্য ডোর, তাহলে কি বলছে, দয়া করে দরজাটা খোলো। তাহলে কাইন্ডলি যেহেতু পলাইটলি আমরা রিকোয়েস্ট করছি কাউকে, তাহলে আমরা কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। হয়ে গেল। এবার নিজেরা তোমরা এটা পারবে, প্লিজ কিপ দ্য ক্লাসরুম ক্লিন। এটা নিজেরা তোমরা পারবে, নিজেরা বলো যে দয়া করে ক্লাসরুমটা পরিষ্কার রাখো। এটা স্টুডেন্টসকে বারবারই বলা হয়, তাই না? এটা দরকারও। আমরা যেমন আমাদের বাড়িটা পরিষ্কার রাখি, আমরা চাই বাড়ির চারপাশটা যেমন পরিষ্কার থাকে, সেই রকমের আমাদের দায়িত্ব, স্টুডেন্টসদের দায়িত্ব যে ক্লাসরুমগুলোও কিন্তু পরিষ্কার রাখা। এবার দেখো প্লিজ কিপ দ্য ক্লাসরুম ক্লিন, তাহলে এটা প্লিজ যেহেতু আমরা রিকোয়েস্ট করছি, আমরা কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু, আমি বলেছি কি কাইন্ডলি প্লিজ এই ওয়ার্ডগুলো কিন্তু আর লেখা যাবে না, এই কিপ থেকে দ্য ক্লাসরুম ক্লিন, টু কিপ দ্য ক্লাসরুম ক্লিন। হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে 3টা রুল শিখে ফেললাম, তোমরা দেখলে তো। ফার্স্ট রুল আমরা কি শিখলাম, ফার্স্ট রুল শিখলাম কমান্ড অ্যান্ড অর্ডার উইথ অবজেক্ট থাকবে, অ্যান্ড সেকেন্ড শিখলাম কমান্ড অ্যান্ড অর্ডার উইদাউট অবজেক্ট, অ্যান্ড থার্ড শিখলাম রিকোয়েস্ট। এটা কিন্তু আমরা শিখে ফেললাম। নেক্সট দেখো, আমরা দেখলাম কাউকে অর্ডার করলে কিভাবে পেসিভে চেঞ্জ করব, কাউকে রিকোয়েস্ট করলে কিভাবে চেঞ্জ করব। এবারে দেখব কাউকে যদি কিছু ব্যাপারে অ্যাডভাইস করি, তাহলে সেটা আমরা পেসিভে কিভাবে করব। এবার দেখো যে সেন্টেন্সটা পড়ে তোমরা বুঝবে যে আমরা সাধারণত এটা কাউকে উপদেশ দিচ্ছি, কারো ভালোর জন্য বলছি, তাহলে সেখানে আমরা কি করব, ইউ আর অ্যাডভাইসড টু লিখে বাদ বাকি যা আছে লিখবো, মানে ভার্ব থেকে। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, যাকে তুমি বলছো যে অনেক প্রচুর পরিমাণে জল খাও, তার তো ভালো চাও, ওই জন্য বলছো, তাকে তো উপদেশ দিচ্ছ তার যাতে ভালো হয়। তাহলে এখানে তোমরা সেন্স দেখেই, মানে সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছো যে এখানে আমরা কাউকে অ্যাডভাইস করছি, কারো ভালো হোক এটা আমরা চাইছি। এবার তাহলে এখানে আমি কি লিখবো, ইউ আর অ্যাডভাইসড টু
ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। রুলসগুলো কিন্তু খুব ইজি, তোমরা দেখলেই বুঝতে পারছো যে এর থেকে হয়তো সহজ কিছুই হতে পারে না। স্টাডি কেয়ারফুলি, যাকে তুমি বলছো যে যত্ন সহকারে পড়ো, তাকে তো তুমি তো উপদেশ দিচ্ছ, তাহলে তোমরা বলো নিজেরা কি হবে এটা। ইয়েস, তাহলে এটাও সে একই রকমের। ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড টু স্টাডি রেগুলারলি। ওকে, এবারে দেখো 5th নম্বর রুল কি বলছে, মরাল ডিউটি ওর অব্লিগেশন, মানে এমন কিছু কথা যেগুলো আমাদের নৈতিকতা বোঝায়, যেগুলো আমাদের কর্তব্য, আমাদের সোসাইটির প্রতি কিছু কর্তব্য থাকে, আমাদের টিচার্সদের প্রতি, আমাদের প্যারেন্টসের প্রতি, আমাদের ফ্যামিলির প্রতি কিছু, আমাদের কান্ট্রির প্রতি কিছু আমাদের নৈতিকতা, কিছু মরাল ডিউটি কিন্তু থাকে। সেই রকমের যদি এরকম সেন্টেন্স বোঝায় যেগুলো আমাদের নৈতিকতাকে প্রকাশ করছে, সেগুলোকে আমরা কিভাবে করব। দেখো এখানে দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখবে, হেল্প দ্য পুয়ার, গরিব মানুষের সাহায্য করো। এই কথাটা কিন্তু আমরা কাউকে অর্ডার করেও বলতে পারি না, উপদেশ তো দিতেই পারি অবশ্যই, কিন্তু দেখো এটা উপদেশের থেকেও আমাদের মরাল ডিউটি, আমাদের নৈতিকতা যেমন হচ্ছে গিয়ে করে প্রকাশ পাচ্ছে, যে এটা আমাদের মরাল রেসপন্সিবিলিটি কিন্তু এজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যারা গরিব তাদেরকে সবসময় সাহায্য করব। তাহলে এইখানে দেখো যে সেন্টেন্সগুলোর মাধ্যমে বুঝবে যে এইটা কিন্তু আমাদের মরাল ডিউটি, সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব, যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে সামনে নিয়ে আসবো, শুড বি লিখবো, তারপরে ভিতরি, খুব ইজি। তাহলে এখানে দেখো হেল্প দ্য পুয়ার, কাকে হেল্প করব, দ্য পুয়ারকে, এইখানে অবজেক্ট, তাহলে দ্য পুয়ারকে সামনে আনবো, দ্য পুয়ার লিখলাম। এবারে শুড বি লিখতে হবে, রুল বলছে শুড বি, তারপর দেখো এর ভিতরি হেল্পড, হয়ে গেল। রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটাও তো আমাদের মরাল ডিউটি, আমরা আমাদের প্যারেন্টসকে সম্মান করব, ওদেরকে ভালোবাসবো, এটা তো আমাদের মরাল ডিউটি। তাহলে আমরা এটাও কি করব, ইয়োর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড। দেখো প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আজ কিন্তু এই সময়কার মধ্যে এটা কিন্তু আমাদের মানে সর্বপ্রথম আমাদের মরাল ডিউটি, তাই না? যদি আমরা নিজেদেরকে, আমাদের পুরো জেনারেশনকে, আমাদের ফিউচার জেনারেশনের যদি ভালো চাই, তাদের যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদের এইটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মরাল ডিউটি হয়ে দাঁড়িয়েছে আজকের টাইমে। প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটাকে রক্ষা করো। এবার এটা আমাদের মরাল রেসপন্সিবিলিটি, এটাও আমরা কিভাবে করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দ্য এনভায়রনমেন্ট শুড বি প্রোটেক্টেড। আচ্ছা, এর সাথে সাথে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমি যখনই আমার স্টুডেন্টসদের এই কথাগুলো বোঝাই, তারা আমাকে কোয়েশ্চেন করে, ম্যাম আমরা যদি এই রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটা তো আমরা জানি যে এটা মরাল ডিউটি, তবুও যদি আমরা এটা এইভাবে করে দিলাম, লেট ইউর প্যারেন্টস বি রেসপেক্টেড, বা তোমার এইভাবে যদি করে দিলাম ইউ আর অ্যাডভাইস টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, তাহলে কি ওগুলো কি ভুল হয়ে যাবে আনসারগুলো? তাহলে আমাদের কি ওগুলো মাথায় রেখেই করতে হবে? তোমাদেরকে জানিয়ে রাখি, ওগুলো কিন্তু ভুল হবে না, ভুল নয়। আমরা অনেকগুলো রুল আছে, তো আমরা নানান এই সেন্টেন্সটাকে দেখো তো, এটা অ্যাডভাইস হিসেবে তো আমরা ব্যবহার করতে পারি, এবারে কাউকে অর্ডার হিসেবে তো আমরা ব্যবহার করতে পারি, ভার্ব আছে, তারপরে আবার অবজেক্ট আছে প্রথম রুলটা অনুযায়ী, তো কিন্তু ভুল হবে না। কিন্তু কথা হচ্ছে গিয়ে করে কিছু সেন্টেন্সের ভাব অনুযায়ী তাদের রুলসগুলো ডিফারেন্ট থাকে, তো এই জন্য আমাদেরকে শিখিয়ে দিতে হয়। যেহেতু কোয়েশ্চেনগুলো এবারে সব পরীক্ষা ধীরে ধীরে এমসিকিউ প্যাটার্নে হয়ে যাচ্ছে, এবার এমসিকিউ প্যাটার্নে যখনই কোয়েশ্চেন পড়বে, সেখানে কেমন ধরনের অপশান থাকবে, সেখানে মরাল ডিউটি ভেবে এই অপশানটা দেওয়া থাকবে না, সেখানে অ্যাডভাইস ভাবে অপশানটা দেওয়া থাকবে, তোমরা তো এটা বুঝতে পারবে না। ওই জন্য সব রকমের রুলস যদি তোমাদের শেখা থাকে, তাহলে সবই ইজি হবে। এবারে যদি তোমাদের পরীক্ষায় লিখতে বলে, এমসিকিউ প্যাটার্ন নয়, তোমরা যে কোনো একটা আনসার লিখলেই সেটা কিন্তু ঠিক, ওগুলোতে ভয় পাওয়ার দরকার নেই, আছে। নেক্সট দেখবো আমরা 6 নম্বর রুলে নেগেটিভ ইম্পারেটিভ। এবার নেগেটিভ ইম্পারেটিভ কি, এটা কি আলাদা একবার টাইপ হয়ে গেল? না,
টাইপ হয়নি, ইম্পারেটিভ সেন্টেন্সই, কিন্তু এমন সেন্টেন্স যেখানে নট থাকবে, নেভার থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব। দেখো, ডু নট ওয়াস্ট টাইম, তোমাদের খাবার অপচয় করো না, এটা কিন্তু লেখা আছে, ডু নট ওয়াস্ট টাইম। তাহলে নটের উপস্থিতিতে আলাদা কিছু কি রুল হয়ে যাবে? আলাদা কিছু রুল হবে না, আলাদা কিছু রুল হবে না, শুধু আমাদের দেখতে হবে যে এই নটটাকে আমরা কোথায় লিখব। ওকে, তাহলে যদি ডু নট ওয়াস্ট ফুড এই কথাটাকে যদি আমরা ভাবি যেটা অ্যাডভাইস হিসেবে ইউজ হচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ইউ আর advised not to waste food. ওকে, তাহলে দেখবে যেখানে নোট উপস্থিত থাকবে না, টুর আগে নোটটা তোমরা লিখবে, এইটুকু শুধু তোমাদের মাথায় রাখতে হবে, নাহলে এটা কোনো আলাদা আবার টাইপ হয়ে গেল না। আছে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অনেক সময় কোয়েশ্চেনে নোট থাকে, আবার কোন সময় নোট থাকে না, নোটটা থাকলেই স্টুডেন্টসরা ঘাবড়ে যায় যে এই নোটটাকে আবার কোথায় বসাবো, সেই জন্য আমি এটা বলে দিলাম। এবার দেখো, এর দুটো ভাবে আনসার হতে পারে। যদি লেট দিয়ে তোমরা করো, তাহলে লেট দিয়ে কীভাবে করবে? লেট লিখবে, লেট ওয়াস্ট ফুড নট বি ওয়াস্টেড। হয়েছে? এবারে হচ্ছে গিয়ে করে আরেকভাবেও তোমরা কিন্তু করতে পারো, লেট নট ওয়াস্ট ফুড বি ওয়াস্টেড। এই নোটটা এই পরেও লিখতে পারো, এই নোটটা অবজেক্টের আগেও লিখতে পারো। হয়েছে? দুটোই কিন্তু অ্যাকসেপ্টেবল, দুটোই ঠিক। এবার দেখবে, নেক্সট আমরা দেখছি, দেখো এক্সাম্পল, নেভার ইনসাল্ট দ্য পুয়ার, পুয়ারকে কখনোই ইনসাল্ট করো না। তাহলে এটা কিভাবে চেঞ্জ করবে তোমরা এটা কমেন্ট সেকশানে লিখে জানাও। সেই একই, ঘাবড়ানো দরকার নেই। নেভারটা কোথায় ইউজ করো আমি একটা লিখে দিচ্ছি, তোমরা পরেরটা লিখবে। হ্যাঁ, লেট দ্য পুয়ার নেভার বি ইনসাল্টেড। ওকে, নেক্সট এক্সাম্পল, নেক্সটটা আবার আমরা কিভাবে করব সেটা তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে। আচ্ছা, নেক্সট রুল দেখবে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, মানে অ্যাক্টিভ সেন্টেন্সগুলোতেই যদি লেট দিয়ে শুরু হয়, তাহলে সেগুলোকে আমরা পেসিভ ভয়েসে কিভাবে চেঞ্জ করব। এক্সাম্পল দেখো, লেট হিম ওপেন দ্য ডোর, তাকে দরজাটা খুলতে দাও। এগুলো আমরা দুটো পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করতে পারি, মানে পেসিভে চেঞ্জ করতে পারি। ফার্স্ট দেখো, লেটটা আমরা রাখবো, আর বাদ বাকি যেমনভাবে হয় ঠিক তেমনিভাবে, হিম ওপেন দ্য ডোর, না এই ডোর যে আছে তাকে সামনে নিয়ে আসলাম, বি লিখলাম, ভার্বের ভিতরি লিখলাম, তারপরে বাই হিমকে নিয়ে আসলাম। এটা একটা সহজ পদ্ধতি। তাহলে আগে লেট দ্য ডোর বি ওপেন্ড বাই হিম, এটা একটা পদ্ধতি। আর একটা প্রসেস কি আছে, যেহেতু আমরা বলছি যে তাকে দরজাটা খুলতে দেওয়া হোক, তাহলে তাকে আমরা কোথাও বলছি যে পারমিশন দেওয়া হোক, তাহলে এইভাবেও করতে পারি যে হি মে বি অ্যালাউড টু ওপেন দ্য ডোর, হি মে বি অ্যালাউড টু ওপেন দ্য ডোর। ওকে, হি মে বি অ্যালাউড টু ওপেন দ্য ডোর, তোমরা মাথায় রাখবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, সেখানে তো হিম নেই, এখানে আস আছে, আমাদের সবার কথা বলা হচ্ছে। আস, লেট আস প্ল্যান্ট মোর ট্রিজ, চলো আমাদের আরও অনেক গাছ লাগানো উচিত। এবার দেখো, এইটা কিন্তু আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট, আমাদের যতটা সম্ভব বেশি পরিমাণে গাছ লাগানো অত্যন্ত জরুরি। আমি আমাদেরকে জানিয়ে রাখি, এই কথাটা যখন বললাম তখন আমার একটা কথা মনে পড়লো। আমি যখন বিএড পড়তাম, তখন আমার একজন প্রফেসরের সাথে, আমার ইংলিশ প্রফেসরের সাথে আমার পরিচয় হয়, যার সাথে এখনও ওনার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি এবং প্রতিনিয়ত শিখছিও। এবারে উনি আমাদেরকে একটা কথা বলেছিলেন যে বার্থডে সেলিব্রেশন যখন তোমরা করবে না, তোমাদের নিজেদের জন্য প্রত্যেক বার্থডেতে একটা করে গাছ প্ল্যান্ট করবে। এটাই যেমন তোমরা নিজেদেরকে যদি তোমাদেরকে কিছু গিফট দিতে চাও, যে তোমাদের বার্থডেতে একটা করে গাছ তোমরা লাগাবে, এটা তোমরা আজ থেকে ঠিক করে নাও। তো এটা কিন্তু খুবই ভালো কথা। আমার সে যখন বলেছিলেন, আমি
আমার কিন্তু পার্সোনালি এই কথাটা আমার খুবই চয়েস হয়েছিল, আমি আমার স্টুডেন্টসদের বলি অ্যান্ড আমি নিজেও এই কথাটাকে মান্যতা দিই। এবারে তোমরাও কিন্তু এটা ফলো করতে পারো। আচ্ছা, লেট আস প্ল্যান্ট মোর ট্রিজ। তাহলে আমরা একই রুলস মেনে আমরা করব যে লেট মোর ট্রিজ বি প্ল্যান্টেড বাই আস। আর একটা রুল দেখো কি হতে পারে, দেখো এটা আমরা এইভাবে করতে পারি, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। আছে, হঠাৎ করে এই রকমের রুলসটা চেঞ্জ করে এরকমভাবে লিখলাম কেন, এখানে সবার কথা বলা হচ্ছে, সেই জন্যই আমরা বলি যে এটা প্রস্তাব দেওয়া হলো যে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, এরকমভাবে যেখানে আস আছে না, এই দ্বিতীয় রুলসটা যখন করবে এইভাবে করবে, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড, আসটাকে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। ঠিক সেরকম এইটা মেনে আমরা কিভাবে করতে পারি, লেট আস হেল্প দ্য পুয়ার। তাহলে ইট ইজ সাজেস্টেড দ্যাট, ইট ইজ, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, হ্যাঁ, একবারে যখন মনে না থাকবে একটু পোজ করে দুবার দেখে নেবে, দিলে মনে পড়বে, খুবই সহজ। আচ্ছা, তাহলে লিখলাম এই ফ্রেজটা, আস উই শুড লিখব, উই শুড হেল্প দ্য পুয়ার। ওকে, এটা কাটলাম। আচ্ছা, এই যে ফার্স্ট রুলটা মেনে করে কেমনভাবে এই সেন্টেন্সটাকে প্যাসিভে চেঞ্জ করব সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাও। নেক্সট রুল অ্যান্ড দ্য লাস্ট, দেখো গেট হ্যাভ প্যাটার্ন। তোমরা দেখবে এই রুলটা কিন্তু সব গ্রামার বইতে পাওয়া যায় না। আমি যখন ক্লাস 8-এ পড়তাম না, তখন একটা গ্রামার বই কিনেছিলাম, আমার ইংলিশ টিচার আমাকে রিকমেন্ড করেছিলেন, সেই গ্রামার বইতে আমি এই রুলটা পেয়েছি। আজ সেই জন্য এই ভিডিওতেও এই রুলটা নিয়ে আসলাম। দেখো, যদি অর্থ হয় কাজটি অন্য কাউকে দিয়ে করিয়ে নেবা, মানে একটা সেন্টেন্স যখন পড়বে তখন তোমরা যদি বুঝতে পারো যে এই কাজটা তোমরা নিজে নয় আলাদা কাউকে দিয়ে করাতে চাও, তাহলে তোমরা কিভাবে পেসিভ ভয়েসে চেঞ্জ করবে। এমন দেখো, কাট ইওর হেয়ার, তোমাদের চুলটা কাটো। এবার চুলটা, এটা তো নয় যে আমরা নিজেরা কাটতে পারি না, বাট সচরাচর কি হয়, নাপিতকে দিয়ে করে আমরা চুলটা কাটাই, তাই না? যখন সেন্স হবে তাহলে কাজটা আমি আলাদা কাউকে দিয়ে করাবো, তাহলে সেখানে আমরা কি লিখবো, রুলটা হচ্ছে গেট বা হ্যাভের মধ্যে যে কোনো একটা লিখবো, অবজেক্ট লিখবো, ভিত্তি লিখবো। তাহলে গেট ইওর হেয়ার কাট হয়েছে, এখানে বি এগুলো আসছে না। পেন্ট ইওর হাউস, এবার হাউসটা দেখো তো আমরা মিস্ত্রি লাগিয়ে করে করাই, তাই না? পেন্ট, যারা পেন্টার হয় তারা আমাদের হাউসকে পেন্ট করে, তাহলে এখানেও কি লিখবো, গেট ইওর হাউস পেন্টেড। কারো মনে আসছে না তো যে এখানে আবার কাট V3 লিখলাম না? তো দেখো কাটের কিন্তু V2 V1 V3 সবই একই, এই জন্য এই কাট লেখা হয়েছে, একই লেখা হয়নি, কাটের V3 কাটি লেখা হয়েছে, এখানে V3 পেন্টের লেখা হলো। হ্যাঁ, চেক ইউর আইজ, এবারে তোমাদের চোখকে দেখিয়ে নাও, মানে কাউকে ডাক্তারকে বলা হয়েছে তোমাদের চোখটাকে দেখিয়ে নিতে, তাহলে চেক ইউর আইজ। তাহলে কিভাবে করবে তোমরা এটা, গেট ইউর আইজ চেকড। আছে, এবারে এইটা করে সারার পরে তোমরা দেখবে, তোমরা বলে তাহলে কোথাও আমি হ্যাভ লাগালাম না কেন? হ্যাভ না লাগানোর কারণ কিন্তু কিছু নয়, তোমরা এখানে পরিবর্তে প্রত্যেকটা যে গেটের যেখানে ব্যবহার করেছি না, গেটের পরিবর্তে তোমরা হ্যাভও ইউজ করতে পারো। আচ্ছা, এই নিয়ে কিন্তু আমি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে সবগুলোকেই যতটা সম্ভব রুলগুলো হয় সব রুলগুলোকে আমরা কভার করে নিলাম। পরে আমরা একসাথে অনেক কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব, যাতে তোমাদের বুঝতে একেবারেই কোথাও অসুবিধে না হয়। So thank you very much for watching. Stay tuned for the next lesson.